কিন্তু নির্ঝরের পাল্টা কোনো জবাব আসছে না। ছায়ার কেমন প্যানিক অ্যাটাক লাগছে। সে নিজের সামনে এসে বিছানায় হাত পাপাই করতে থাকে, তবে ফোনটা খুঁজে পাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে কেউ ভিতরে আসার শব্দে ছায়ার সামনে তাকায়। তবে মনে হচ্ছে পুরো বাড়ির লাইট অফ হয়েছে। সামনে বিদঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ছায়া বুঝতে পারছে কেউ তার দিকে এগিয়ে আসছে। দেখুন মেজর, আমার কিন্তু ভয় হচ্ছে। আপনি ওটা মেজর। এমন সময় হঠাৎ লাইট চলে আসে। ছায়ার ঠিক এক হাত সামনে। ছায়া আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকে চরম সীমায় পৌঁছে যায়। আপনি ভাইয়া, আপনার কিছু লাগবে? নির্ঝর কই? আপনি এভাবে এগিয়ে আসছিলেন কেন? ছায়ার প্রশ্ন শুনে আদনান কিছু বলবে তার আগেই কোথা থেকে নির্ঝর উড়ে এসে ছায়াকে ছো মেরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। সব কিছু এত দ্রুত হয়েছে যে আদনান বা ছায়া কেউই বিষয়টা বুঝতে পারেনি। আপনি এখানে কি করছেন ভাইয়া? নির্ঝর ছায়ার পরে চিল্লাচ্ছিল, তাই তো এলাম। ছায়া নির্ঝরের বুক থেকে মাথা উঠিয়ে বলে, কিন্তু আমি তো নির্ঝর নির্ঝর বলে চিল্লালাম। কই? আপনি তো বললেন না আপনি নির্ঝর নন। ছায়ার প্রশ্ন শুনে আদনানের কপালে রাগের ভাঁজটা বেশ মোটা হয়। বাহ, পিচ্ছি বুড়ি, তুমি তো দেখি সব মনে রাখো। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে আরও মিশিয়ে নেয়। ভাইয়া এখন সমস্যা নেই, আমি আছি ওর কাছে, আপনি আসতে পারেন। আপু বোধহয় আপনাকে খুঁজছে। আদনান কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। আদনান বেরিয়ে আসতে নির্ঝর রুমের দরজা বন্ধ করে দেয়। ছায়াকে নিজের আরও কাছে নিয়ে আসে। ছায়াকে এভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই চলে যাবে। ছায়াও বিষয়টা বুঝতে পারছে, তবে নির্ঝরের ভয়ের কারণটা স্পষ্ট নয় তার কাছে। আপনার কি হয়েছে মেজর? নির্ঝর ছায়ার মাথাটা নিজের বুকের মাঝে থেকে উঠিয়ে বলে, ভালোবাসতে চাই, অনেক গভীরভাবে। কথাটা বলেই নির্ঝর ছায়াকে নিয়ে বিছানায় চলে আসে। ছায়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে, ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। কিছুক্ষণের মাঝে ছায়াও সেই নেশায় মাতাল হয়ে যায়। সারাদিন যে এত জার্নি করেছে তার বিন্দুমাত্র ক্লান্তি নির্ঝরের মাঝে নেই। সে ছায়ার জামাটা কখন খুলে ফেলেছে, ছায়াও বাধা দেয়নি। নির্ঝরের সাথে সেও তাল দিচ্ছে। ছায়ার বুকের মাঝে নির্ঝরের দাঁতের সূক্ষ্ম দাঁতের কামড়গুলো যেন অদ্ভুত সুন্দর লাগে নির্ঝরের কাছে। তুমি শুধুই আমার। কথাটা বলেই নির্ঝর ভালোবাসার মাত্রা বাড়িয়ে দেয়। রাত 2টা, বাইরে ঝুম বৃষ্টি। ছায়াকে মাত্র নিজের থেকে আলাদা করেছে নির্ঝর। ছায়া মাত্র ঘুমিয়েছে। নির্ঝর ছায়াকে বুকে নিয়েই শুয়ে আছে। মেয়েটা যেভাবে ঘুমাচ্ছে আগামী সকালে দ্রুত সে উঠবে না। নির্ঝর ছায়াকে নিজের এত কাছে রেখেছে, তাও কেন জানি না দূর ঠেকছে। ফ্ল্যাশব্যাক। যখন নির্ঝর কথা বলছিল বাগানে, নির্ঝর কথা বলছিল তখন হঠাৎ করেই কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার নির্ঝরের মনে সব থেকে প্রথম ছায়ার ভয়ের কথা আসে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দ্রুত উপর দিকে আসতে চাইলে তিন্নি আটকে ধরে। ভাই কোথায় যাচ্ছিস? আপু তুই এখানে কেন? দেখো না, আদনানকে বললাম গিয়ে দেখো কারেন্ট এমন করলো কেন। সে যে অন্ধকারে কোথায় হারালো, এ ফার্স্ট লাইট জ্বালিয়ে আর খুঁজে পাচ্ছে না। একটু সামনে মাঝে গেল কই? আদনান রুমে নেই? না। তুই একটু দেখ মেইন সুইচে কি হয়েছে। কথাটা বলেই নির্ঝর ঝড়ের গতিতে রুমে আসে। তিন্নি বেশ অবাক হলেও সত্যি সত্যি মেন সুইচ অফ করা। তিন্নি সেটা উঠিয়ে উপর দিকে আসে আর নির্ঝর গিয়ে দেখে ছায়ার সামনে আদনান দাঁড়িয়ে। ফ্ল্যাশব্যাক এন্ড। ছায়াকে নিয়ে ভয় আর আশঙ্কা আর দুটোই নির্ঝরের দিন দিন বাড়ছে। মেজরের এত বুদ্ধিও কেমন শয়তানি বুদ্ধিগুলোর কাছে হার মানছে। এদিকে আদনানের সমস্ত সত্যি পরিকল্পনা সম্পর্কে না জানতে পারলেও কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না, আবার বিষয়গুলো এত সহজে জানাও যাচ্ছে না। তবে নির্ঝর এটা কনফার্ম যে আদনানেরই সমস্যা আছে, কারণ সে দিন বাড়িতে যখন আদনান ছায়াকে বলেছিল 1 গ্লাস পানি এনে দিতে, সেদিন আদনান স্বয়ং ছায়াকে অজ্ঞান করে গাড়িতে লুকিয়ে রাখে। নির্ঝর সেটা দেখে ফেলে। তবে আদনানের আসল ইন্টেনশন জানার আগেই সে দেখতে পায় আদনান ছায়ার মুখে বেশ বাজেভাবে টাচ করছে। সেটা দেখে নির্ঝরের মাথাটা বিগড়ে যায়। তার সম্পদকে অন্য কেউ হাত দিবে এটা সে চায় না। যদি ছায়ার দোষ থাকতো তবে আদনান কখনোই ছায়াকে অজ্ঞান করে এখানে এভাবে নিয়ে আসতো না। নির্ঝর বুঝতে পারে সমস্যা কি ঘটেছে, তবে কী সমস্যা তা বোঝার আগেই নির্ঝরের মাথায় একটাই কথা আসে,
আর সেটা হলো ছায়াকে এখন তার নিজের করে নিতে হবে। সারা জীবনের জন্য মেজর নির্ঝরের নাম দিয়ে দিতে হবে, তবেই তার খাঁচার পাখি আটকা পড়বে। ওভাবেই দূর থেকে কখনোই ছায়াকে সে পাহারা দিয়ে রাখতে পারবে না। সেদিন এরপর কি হবে না চিন্তা করে নির্ঝর ছায়ার সাথে রুড হয়ে বিয়েটা করে নেয়। সকালে সবাই ঘুম থেকে একটু দেরি করেই ওঠে, তবে মিসেস চৌধুরী ছেলে মেয়েদের জন্য সকালে উঠে নিজের হাতে রান্না করেছেন। নির্ঝর মায়ের হাতের যে কোনো খাবার খুবই পছন্দ করে, সেটা চিন্তা করেই মিসেস চৌধুরী সকাল সকাল রান্নাবান্না শুরু করেছে। ঘুম ভাঙতে ছায়া বুঝতে পারে সে নির্ঝরের বাহুদরে আবদ্ধ হয়ে আছে। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে ওঠে। সেদিন মানুষটা তাকে জোর করে বিয়ে না করলে এত সুন্দর সকাল দেখাই হতো না। ভাবতে অবাক লাগে ছায়ার। জীবনের রাস্তাতে চলতে চলতে কোথা থেকে কোথায় না চলে এলো। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে আসে ছায়া। শ্বশুরবাড়িতে আছে তাই গোসল করে একটা শাড়ি পরে নেয়। এতগুলো শাড়ি বিয়েতে পেয়েছিল, মূলত ছায়ার মা কিছু পাঠিয়েছে, মিসেস চৌধুরী কিছু দিয়েছে, আর এসে দেখে গিয়ে দিয়েছে। তবে সেসব তো আর পরা হয় না, তাই আজ ভাবলো শাড়ি পরুক সে। শাড়ি পরে বাইরে আসতে দেখেই নির্ঝর চোখ ডলছে। বিষয়টা তো কিউট লেগেছে ছায়ার। নির্ঝরের কাছে গিয়ে বলে, ফ্রেশ হয়ে আসুন, অনেক বেলা হয়েছে। নির্ঝর ভালো করে চোখ খুলে সামনে ছায়াকে শাড়িতে দেখে বেশ অবাক হয়। তবে তার সুন্দরী যে অসম্ভব সুন্দর। ছায়াকে নিজের কাছে টেনে নেয়। এ মা, কি হচ্ছে এগুলো? ছাড়ুন। না না, ছাড়বো না। না, ছাড়ুন। তাহলে আমার মর্নিং কিস? গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর সব। হুম। ছায়া এবার নিঝরের মুখটা ধরে নিজের দিকে ঘোরায়। বলছি একটা কথা বলবো। হঠাৎ করেই ছায়ার গলার স্বর বদলে গেছে। সেটা শুনে নির্ঝর একটু অবাক হয়। কি হয়েছে? আব্বু আম্মু, আম্মু তো কথা বলে, আব্বু বলে না। আমিও বাড়িতে যাব, নিয়ে যাবেন? তৌফিক হাসানের কথা বলার সময় ছায়ার গলা ধরে আসছিল। নির্ঝর বুঝতে পারে বিষয়টা। আসলেই তো তৌফিক হাসান সেই যে রাগ করেছে, এত কঠিন মানুষ মেয়েটার সঙ্গে একটু কথা বলেনি। আমি দেখছি মন খারাপ করো না। নির্ঝর ছায়ার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। ছায়াও চুল আঁচড়ে নিচে চলে আসে। মিসেস চৌধুরীর হাতের রান্নায় অনেক গুণ, খুব সুন্দর ঘ্রাণ বের হয়। ছায়া গুটি গুটি পায়ে শাশুড়ির কাছে চলে যায়। আম্মু কি রান্না করতেছেন? মিসেস চৌধুরী হেসে উত্তর দিলেন, এই তো আমার রান্না শেষ। নির্ঝর, নোহা, আয়ন, তিন্নি, আদনান ওদের একটু ডেকে দেও মা। ছায়া শাশুড়ির কথায় সম্মতি জানায়, আবার উপরে চলে আসে। সব থেকে প্রথম রুমটা হলো আদনান আর তিন্নির। ছায়া দরজায় নক করে। তিন্নি আপু আছো? ছায়ার কণ্ঠ শুনে আদনান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। রুমে তিন্নি বা রাহি কেউই নেই। আদনান তাও বলে, এসো ছায়া, তন্নি বাথরুমে। আদনানকে ছায়ার কেমন জানি লাগে। তিনি বাথরুমে শুনে ছায়া বলে, সমস্যা নেই ডাক্তার ভাই, আপনি আসুন নিচে। আপু রাহিকে নিয়ে। আম্মু ডাকছিলেন খেতে, তাই এসেছি। আমি নিচে যাচ্ছি। ছায়া ফিরে নিচের দিকে হাঁটা ধরে। আদনান দ্রুত রুম থেকে বের হয়ে ছায়ার হাত ধরবে, এমন সময় কারোর শক্ত হাতে আদনানের হাত ধরে বসে। ছায়া বেখেয়ালি মানুষ, বড্ড বেখেয়ালি। পেছনের বিষয়গুলো খেয়াল না করেই নিচে চলে যায়। আদনান হাত ধরা মানুষটার দিকে তাকায়। নির্ঝর খুবই ভয়ঙ্করভাবে তাকিয়েছে আদনানের দিকে। কি ব্যাপার শালাবাবু, আপনি এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? ধরে রেখেছি যাতে এই হাত আমার ভালোবাসার শরীরে স্পর্শ না করতে পারে। আদনান মৃদু হাসে। অনেকগুলো বছর ধরে আমি তোমাকে দেখছি, তোমাকে বেশ ভালো করে চিনি। কাউকে হঠাৎ করে এত ভালো কিভাবে লাগলো? নির্ঝর আদনানের কথায় বিশ্বজয় করা বাঁকা হাসি হাসলো। যার সাথে যার বিয়ে লেখা। কথাটা বলে নির্ঝর নিচে চলে আসে। আদনানের পায়ের নিচে থাকা পাপোশটা কুঁচকে দিচ্ছে। জীবনে প্রথম কারোর কাছে হেরে গেছে বলে মনে হচ্ছে। হারান না নির্ঝর, হারবো না। কিসে হারবেন না ভাইয়া? নোহার কণ্ঠ শুনে আদনান একটু ঘাবড়ে যায়। নোহা, তুমি এখানে? না, আপনি বিড়বিড় করছেন। নির্ঝর ভাইয়ের কাছে হারবেন না? কিসে হারবেন না? তেমন কিছু না, শালাদুলা ভাই মশকরা করছিলাম। নিচে এসো, আম্মু খেতে ডাকছে। কথাটা বলে আদনান নিচে চলে যায়। নোহার কেন জানি না বিষয়টা ভালো লাগে না। ভ্রু কুঁচকে কিছু সময় চিন্তা করে, তারপর ভাবে হয়তো তারই মনের ভুল। সবাই একসাথে খাবার খাওয়ার পর লিভিং রুমেই বসে গল্প করছে। এমন সময় বাইরে কালো হয়ে আসে। মেঘ করেছে বৃষ্টি হবে। ছায়া চৌধুরী বাড়ির বাগানের দিকে তাকায়। তার বেশ ভালো লাগছে দৃশ্যটা। নির্ঝরের ফোন আসে। নির্ঝর উঠে যায় সেখান থেকে।
তিন্নি রাহিকে নিয়ে উপরে যায়, মেয়েটা ঘুমোবে। মিসেস চৌধুরী আর নোহা রান্নাঘরে চলে আসে। ছায়া উঠে বাগানের দিকে হাঁটা ধরে। সুন্দর মেঘ করেছে। মেঘের একটা অদ্ভুত গুণ আছে, মনের অবস্থার সাথে কেন জানি না মেঘ বেশ মিশে যেতে পারে। মেঘ যদি হঠাৎ করেই কাঁদে তবে বুঝতে হবে মন খারাপের উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে। যদি ডেকে ডুকে কাঁদে তবে সেটা আনন্দ বহন করে। ছায়া এগিয়ে আসে। বাগানে নানান রকমের ফুল, কি সুন্দর গোলাপ, একটা ছিঁড়ে ছায়া। ফুল গাছেই সুন্দর, তবে এত ফুলের মাঝে একটা ছিঁড়তে মন চাইল। দুপাশেই ঘাস আর মাঝে একটা রাস্তা। ছায়া সেই রাস্তা দিয়েই হাঁটছে। এমন সময় বৃষ্টি শুরু হলো। দূর থেকে দাঁড়িয়ে ছায়ার বৃষ্টি উপভোগ করাটা কেউ দেখছে। সে আর কেউ নয়, আদনান। তার মুখে একটা শয়তানি হাসি। এগিয়ে যাও ছায়া, আরেকটু এগিয়ে যাও। ছায়া এগিয়ে যেতে হঠাৎ করেই স্লিপ করে। স্লিপ করার সঙ্গে সঙ্গে ছায়া পেছন হয়ে মাটিতে পড়ে, আর সঙ্গে সঙ্গে ছায়ার নিঃশ্বাস আটকে যায়। এত বেশি ব্যথা পেয়েছে কিছু বলতে পারছে না, মুখে কোনো শব্দ নেই। ছায়া যে কাউকে ডাকবে, কিন্তু তার যে নিঃশ্বাস নেওয়া বা ছাড়া কোনোটাই হচ্ছে না, মুখে কোনো শব্দ নেই। এদিকে নির্ঝর ফোনে কথা বলে শেষ করে লিভিং রুমে কাউকে না দেখেই বাগানের দিকে তাকায়। ছায়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে নির্ঝর দ্রুত সেদিকে ছুটে। নির্ঝরের আস্তে আস্তে 10 মিনিট কেটে গেছে। ছায়া বৃষ্টিতে পড়ে আছে। নিঃশ্বাস না নিতে পারার কারণে ছায়ার জ্ঞান যায় যায় অবস্থা। নির্ঝর দ্রুত এসে ছায়াকে উঠিয়ে ধরে। এই ছায়া কি হয়েছে? ছায়া ছায়া কোনো কথা বলছে না, বলতে পারছে না। হাত দিয়ে বুঝাইতে চাচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। নির্ঝরের শার্ট খামচে ধরে রেখেছে ছায়া। নির্ঝর এদিক সেদিক তাকিয়ে দেখে আদনান পকেটে হাত গুজরায় দেখছে। বুঝতে বাকি নেই সেই কোনো কিছু করেছে। নির্ঝর জোরে তিন্নিকে ডাকে। তিন্নি ভাইয়ের ডাকে দ্রুত বের হয়। সবাই দৌড়ে আসে। ছায়ার এমন অবস্থা দেখে নোহা প্যানিক করা শুরু করে। আরদান ভাই, দেখুন না, ছায়া, দেখুন ওকে, একটু দেখুন। আদনান এবার চিন্তিত হয়ে বলে। আমি দেখছি। আদনান নির্ঝরের কোলে থাকা ছায়ার পিঠে হাত দেয় আর নির্ঝরের দিকে তাকায়। এরপর একটা টান দেয়। আদনানের টান খেয়ে ছায়ার নিঃশ্বাস ফিরে আসে। কোনো মতে সে নিঃশ্বাসটা নিতে পারছে। আদনান নির্ঝরের কানে ফিস ফিস করে বলে, ছুতে দিবে না? এত জেদ ভালো না। দেখো, নিজেই তাকে ছুঁয়ে দেওয়ার জন্য আকুতি করলে। কথাটা বলেই সেখান থেকে সরে আসে। সবাই ভিজে গেছে। ছায়া এতে ব্যথা পেয়েছে, নড়তেই পারছে না। নির্ঝরের ফর্সা মুখ লাল হয়ে গেছে। সে দ্রুত ছায়াকে নিয়ে উপরে চলে আসে। নিঝর, ছায়ার জামাটা পাল্টে দে বাবা। মিসেস চৌধুরীর কথায় শুধু হু জবাব দিল নির্ঝর। ছায়াকে রুমে এনে ওয়াশরুমে নিয়ে যায় নির্ঝর। ছায়ার অবস্থা তার সহ্য হচ্ছে না, আর আদনানের কাজে তার রক্ত গরম হয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে ছায়া বেশি গুরুত্বপূর্ণ, তাই সে দ্রুত ছায়ার জামা বদলে দেয়। ছায়াকে এনে বিছানায় শুয়ে দেয়। মেয়েটা এখনও নিঃশ্বাস নিচ্ছে, যেন তার ভীষণ কষ্ট হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। মেঘের ডাকা আকাশ আরও কালো বর্ণ ধারণ করেছে। একেবারে বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটু থেমেছে। তবে আকাশটা যেন আবার কান্না করে দেবে সেই রকমই দেখা যাচ্ছে। নির্ঝর ছায়ার পাশেই বসে আছে। সে কখন খাবার খাইয়ে ওষুধ দিয়েছিল, তারপরেই ছায়া ঘুমিয়ে গেছিল আর উঠে নাই ঘুম থেকে। মিসেস চৌধুরী আর নোহা নিচেই ছিল। দুজনে একসাথে বসে আছে। নোহা ছায়াকে নিয়ে ভীষণ চিন্তিত। মা বাবাকে এখনও বলেনি, যদি তারা শুনে তারাও চিন্তা করবে। আসলে ছোট থেকে ছায়ার শরীরটা বেশি একটা ভালো থাকে না, বিশেষ করে ওর হঠাৎ হঠাৎ প্যানিক অ্যাটাক আর নিক্টোফোবিয়াটার জন্য তৌফিক হাসান ভীষণ ভয়ে থাকতো সবসময়। নুহা, জি মা। ছায়া পড়ে গেলে কি করে? ও তো আমাদের সাথেই ছিল, তাই না? আসলে মা, আমরা রাতে চলে এসেছিলাম যে যার মতো। এরপর ও বাগানে গিয়েছিল, একা একাই গিয়েছিল। মিসেস চৌধুরী নোহার দিকে তাকিয়ে থাকে। আসলে হয়েছে কি, কিছুক্ষণ আগে তখন মিসেস চৌধুরীর রুমেই ছিল। মিসেস চৌধুরীর রুম থেকে বাগানটা দেখা যায়। উনি কথা বলতে বলতে জানালার কাছে এসে দেখেন আদনান বাগানের রাস্তায় বসে কিছু একটা করছে। তবে বিষয়টা তিনি অতটা আমল করেননি, কারণ আদনান যেখানে খুশি সেখানেই যেতে পারে। কিন্তু আদনানের যাওয়ার পরে ছায়ার অ্যাক্সিডেন্টের বিষয়টা এত অদ্ভুতভাবে মিলছে কেন? মিসেস চৌধুরী আর কিছু বলে না। এই বিষয়গুলো নিয়ে নিজের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। নুহা, যাও, একটু খাবার নিয়ে যাও,
ওদের রুমে। ঠিক আছে মা। অয়ন আসবে একটু পর, ওকে বাইরে পাঠিয়েছিলাম। ও আসলে একটু খেয়াল করিও। আমি রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে মা। মিসেস চৌধুরী উপরে চলে যায়। নোহা চা আর নাস্তা নিয়ে উপরে আসে। নির্ঝর আর ছায়ার রুমে এসে আওয়াজ করে। ভাইয়া। ভেতর থেকে নির্ঝর বলে। নোহা এসো। নোহা খাবার নিয়ে ভেতরে চলে আসে। ভাইয়া এগুলো কোথায় রাখবো? ইস আপু, তোমাকে এসব কে করতে বললো? আরে ভাইয়া সমস্যা নেই। এখানে রাখো। নোহা খাবারটা টেবিলে রাখে। ছায়ার দিকে এগিয়ে এসে ছায়ার চোখ খুলে তাকায়। আসলে নোহার কণ্ঠ শুনেই ঘুম ভেঙেছে ছায়ার। নোহা ছায়ার মাথায় হাত বুলায়। কিরে, শরীর ভালো লাগছে? আপু মাথা ব্যথা করছে রে। চা এনেছি। আমি খেতে চাই। ওঠ তাহলে। ছায়া নোহার হাত ধরে উঠে বসে। সামনে নির্ঝর নিরিবিলি ছায়াকে দেখছে। ছায়ার সামনে তাকিয়ে আবার বোনের দিকে তাকায়। এই নে চা খা, অয়ন হয়তো চলে আসবে, আমি নিচে যাই। কথাটা বলে নোহা চলে যায়। নির্ঝরও হাতে চাটা নিয়ে ছায়ার কাছে বসে। কি হয়েছে? কি হবে ভাবছি, নোহা তার বরকে নাম ধরে ডাকে, আর এদিকে আমার বউ আমাকে আপনি থেকে তুমি পর্যন্ত বলতে পারলো না। পারবো না তুমি বলতে, আপনি সুন্দর। তাই নাকি? হুম। নির্ঝর হাসে। আপনি বলো, সমস্যা নেই। মিসেস চৌধুরী আর নির্ঝর বসে আছে। রুমে এই মুহূর্তে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে নির্ঝর বলে ওঠে। বিষয়গুলো কি লক্ষণীয় নয় মা? আমাকে ভাবাচ্ছে সব কিছু। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার আশেপাশে। মা তুমি চিন্তা করো না, তোমার প্রেশার বেড়ে যাবে। আমার তিন্নি আর রাহির যেন কিছু না হয়। নির্ঝর। নির্ঝরের এই মুহূর্তে ভীষণ চিন্তায় পড়ে গেছে। কি বলবে সে? মাকে বা কি সান্ত্বনা দেবে? আসলে এই বিষয়গুলো কেমন ঘটছে, কেনই বা ঘটছে? চলো ডিনার করতে যাই। ছায়া তো ডিনার করতে নিচে আসতে পারবে না। সমস্যা নেই, আমি ওকে নিচে নিয়ে আসবো। না, অসুস্থ মানুষ দরকার নেই। মা আমরা তো আর বেশি দিন নেই, তাই না? কথাটা বলে নির্ঝর চলে যায়। আসলে মায়ের মনটা ভালো হয়ে যাবে সবাই একসাথে ডিনার করলে। এই জন্যই নির্ঝর চাইছে সবাই একসাথে ডিনার করুক। নির্ঝর রুমে গিয়ে দেখে ছায়া বসে আছে, ফোনে কিছু করছে। নির্ঝর এসে ছায়ার সামনে দাঁড়ায়। ছায়া ফোন রেখে নির্ঝরের দিকে তাকায়। চলো নিচে গিয়ে ডিনার করি। কিন্তু আমার তো। আমি নিয়ে যাচ্ছি। আসলে মায়ের মনটা ভালো না, সবাই একসাথে ডিনার করলে তার ভালো লাগবে। ঠিক আছে। ছায়া দুহাত বাড়িয়ে দেয়। নির্ঝর হেসে ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়াকে নিয়ে নিচে নেমে আসে। সবাই সেখানে বসে আছে। নির্ঝর আর ছায়াকে পাজা কোলে তুলে নিচে এসেছে এটা দেখে আদনানের একটু বেশি রাগ হচ্ছে। তিন্নির দিকে তাকিয়ে দেখে তিন্নি হাসছে। আদনান তিন্নির কানের কাছে এসে বলে। হাসছো কেন? খুব মজা লাগছে বিষয়টা? আজব মজা নাও, ওদের ভালোবাসা সুন্দর। এভাবে বউকে নিয়ে আসাটা বেহায়াপানা। আদার ওর কোমরের পায়ে ব্যথা পেয়েছে। তো কি হয়েছে? তুমি থামো। নির্ঝর ছায়াকে নিয়ে ডাইনিং টেবিলে বসায়। একসাথে সবাই মিলে খাবার খায়। রাতের ডিনার শেষে যার যার রুমে চলে যায়। ছায়া শুয়ে আছে। নির্ঝর ওয়াশরুম থেকে বের হয়ে ছায়ার পাশে শুয়ে পড়ে। ছায়াকে নিজের বুকে নিয়ে আসে। মানুষটার বুকে ছায়া কেন জানি না ভালোবাসা খুঁজে পায়। কি অদ্ভুত ভালো লাগা! চোখ বন্ধ করলেই ভালোবাসা টের পায়। ছায়া মুগ্ধ নির্ঝরের ব্যবহারে। নারীর পাশে যখন তার ব্যক্তিগত পুরুষ ঢাল হয়ে থাকে না, তখন পৃথিবীর সব নেগেটিভিটি কেটে যায়। হাজারজন যদি তাকে ভুল বলে, শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ তাকে সঠিক বললেই হয়। ওই হাজারজন মানুষের ভুল বলাটাও তখন হালকা হয়ে যায়। যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে, তবে সে কতটা সুন্দর তা দেখে নয়, আর তার চরিত্র দেখেই ভালোবাসবে। নারী কেন জানি না তার ব্যক্তিগত পুরুষকেই জীবনের সব কথা বলতে পারে। সেই পুরুষটা সত্যি খুব ভাগ্যবতী, যার ব্যক্তিগত পুরুষ তার প্রতিটা কথা ধৈর্য সহকারে শুনে। ভালোবাসা সুন্দর, শুধু একটু গুরুত্ব দেওয়া শেখো প্রিয়। খুব সকাল সকাল যখন সূর্যমামা হালকা করে পৃথিবীর দিকে উঁকি দিচ্ছে, তখন ছায়ার ঘুম ভেঙে যায়। কাল এত ঘুমিয়েছে আর রাতেও সকাল সকাল ঘুমিয়েছে, তাই আর ঘুমটা হচ্ছে না। ঘুম থেকে উঠে নিজেকে বেশ চাঙ্গা বলে মনে হচ্ছে। শরীরের ব্যথা এখন আর নেই। নির্ঝর ছায়াকে সে অদ্ভুতভাবেই ধরে রেখেছে।
ছায়া নিজেকে ছাড়িয়ে নেয় নির্ঝরের থেকে, তারপর উঠে ফ্রেশ হয়ে নেয়। নির্ঝরের রুমের বেলকনিটা বেশ সুন্দর দেখা যায় সকালবেলায়। ছায়া সেদিকে যায়। বেলকনিতে একটা বসার জন্য বেঞ্চের মতো। ছায়া সেখানে বসে। বেশ ভালো হাওয়া দিচ্ছে। এই সময় গরম গরম 1 কাপ দুধ চা হলে বেশ জমে যেত ব্যাপারটা। কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, সেজন্য নিচে পানির ফোঁটা চকচক করছে। সুন্দর, অসম্ভব সুন্দর। ছায়া মৃদু হাসে। তবে হঠাৎ করেই নিজের পাশে কারোর অস্তিত্ব টের পায় ছায়া। মাথা ঘুরিয়ে পাশে দেখে তার স্বামী 2 কাপ চা নিয়ে তার পাশে বসে আছে। ছায়া নির্ঝরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে বুঝলেন আমি উঠে গেছি? তুমি আমার নেশা ছায়া, তোমার ঘ্রাণ না পেলে ঘুম হয় না আমার। এই মুহূর্তে তুমি চা মিস করছিলে, তাই ভাবলাম নিয়েই আসি। ছায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। আসলেই তো সে চায়ের কথাই ভাবছিল। নির্ঝর তার কথা কিভাবে এত সহজে বুঝে যায়। ছায়া নির্ঝরের থেকে চায়ের কাপ নিজের হাতে নিয়ে নেয়। চায়ে চুমুক দিয়ে ছায়া বলে, খুব সুন্দর হয়েছে। বউয়ের জন্য সবসময় সুন্দর কিছুই বানাতে হয়, বুঝেছেন ম্যাডাম? খুব বুঝেছি। ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে রাখে। দুজনেই পূর্ব দিগন্তে উদিত হওয়া সূর্যের আবহাওয়া উপভোগ করছে। এত সুন্দর কেন সব কিছু? ভালোবাসার মানুষ পাশে থাকলেই সব কিছু সুন্দর লাগে। প্রেম এমন কেন? হঠাৎ করে দরজা দিয়ে ভেতরে চলে আসে। প্রেম সত্যিই অদ্ভুত। সেখানে দুজনের সুন্দর কিছু মুহূর্ত কাটে। তবে তাদের দুজনকে দূর থেকে কেউ দেখছিল। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন ভস্ম করে দেবে সব কিছু। আদনানের হাতে থাকা কাচের গ্লাসটি তার হাতেই ভেঙে টুকরো হয়ে যায়। এত আদিক্ষেতা কেন নির্ঝর? ছায়া আমার, ওর শরীরটা দিয়ে আমার অনেক কাজ আছে। ওকে তোর হারাতেই হবেই। আমি কথা দিলাম, ওর শরীরের উপর আমার অধিকার। আমি ওকে সুস্থ করে তুলছি শুধুমাত্র ব্যবসা করব বলে। আমার সুস্থ হওয়া খাঁচার পাখি তুই তুলে নিয়ে গেলি না, এমন হবে না, কখনোই না। আদনান তার বেলকনি থেকে রুমে চলে আসে। রুমে আসতেই দেখে রাহি নড়াচড়া করছে ঘুমের মাঝে। আদনান দ্রুত রাহির পাশে শুয়ে রাহিকে আগলে নেয়। মেয়েটার ঘুম না ভাঙে। সকাল 9টা। সবাই টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। মিসেস চৌধুরী ছায়াকে উদ্দেশ্য করে বলে, মা, তোর ব্যথার কি অবস্থা? হ্যাঁ মা, এখন ভালো আছে, একেবারে ঠিক হয়ে গেছে। ছায়া উত্তর শুনে তিন্নি বলে ওঠে। তাহলে চলো আজকে ঘুরতে যাই সবাই মিলে। তিন্নির কথা মিসেস চৌধুরী বলে, অয়ন, নির্ঝর তোদের শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল, পারলে সেখান থেকে ঘুরে আয়। যদিও তৌফিক ভাই নির্ঝরকে ফোন করবে, কিন্তু রাবেয়া আপুর সঙ্গে আমি কথা বললাম আজ। তিনি রাহি আদনান সবাইকে দাওয়াত করতে চায়। তিনি আদনানের সময় হবে কি না এই জন্য আমি আর তোদের কথা বলিনি। ছায়া ছলছল হয়ে তার শাশুড়িকে দেখছে। কতদিন কথা হয় না বাবার সাথে। নির্ঝর বিষয়টা বেশ ভালো করেই খেয়াল করেছে, তবে কিছু বলেনি। আদনান শাশুড়ি মায়ের কথাই উত্তর দেয়। প্ল্যানটা খারাপ নয়। অনেকদিন হলো ঢাকা থেকে কোথাও যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাবে। আর ছায়াদের গ্রামটাও দেখার জন্য অনেক দিন ধরেই বলছে আমাকে তৌফিক আঙ্কেল, কিন্তু কখনো যাওয়া হয়নি। নোহা খুশি হয়ে যায় কথাগুলো শুনে। হ্যাঁ হ্যাঁ, তবে চলুন আমরা যাই। ওদের কথার মাঝেই কারোর কলিং বেলের শব্দ শুনতে পায়। তিনি উঠে গিয়ে দরজা খুলে দেয়। বাইরে অবিশ্বাস্যভাবে তৌফিক হাসান দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে ছায়া উঠে পড়ে চেয়ার থেকে। মিসেস চৌধুরী মাথায় ঘোমটা টেনে দেয়। নোহা তো দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু ছায়া সাহস পাচ্ছে না। নির্ঝর ছায়ার হাত ধরে বসে আছে। ছায়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। যাও বাবাকে জড়িয়ে ধরো। বাবা, যাও ছায়া। তৌফিক হাসান নোহাকে সরিয়ে ছায়ার দিকে তাকায়। কিরে, আসবি না? বাবার কথা শুনে ছায়া দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে। নিজের অজান্তেই শব্দ করে কেঁদে দেয়। তৌফিক হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, পাগল মেয়ে, কাঁদিস কেন? বাবা এসেছে তোর কাছে। আই এম সরি বাবা। এসব কথা বলিস না মা, এখন এসব বাদ দে। তোদের নিয়ে যেতে এসেছি, যাবি তো আমার সাথে? ছায়া মাথা উঠিয়ে বাবার দিকে তাকায়। সে ভীষণ খুশি। বাবা তাকে কতদিন পর আদর করলো, মা বলে ডাকলো। ছায়া আবারও বাবাকে জড়িয়ে ধরে। নির্ঝর শান্তি পায়।
বিকাল 4টা। দুপুরের খাবার খেয়ে সবাই একটু রেস্ট নিয়েছে। এখন যে যার রুমে গিয়ে জামা গুছিয়ে নিচ্ছে। নির্ঝর, ছায়া, অয়ন, নোহা, তিন্নি, রাহি, আদনান সবাই যাবে। তৌফিক হাসানের আবদার, নির্ঝর আর 3 দিনের ছুটি আছে। আজ ধরে 2 দিন শ্বশুরবাড়ি থাকবে। মিসেস চৌধুরীকে বারবার বলেছিল যেতে, কিন্তু মিসেস চৌধুরী যাবেন না। ছেলের শ্বশুরবাড়িতে পরে যাবে, এখন না। এরপর নির্ঝর এসে মায়ের কাছে একদিন থাকবে, তারপর চলে যাবে রাজশাহী। ছায়ারও বাবার বাড়িতে যাওয়ার কথা শুনে ব্যথা গায়েব হয়ে গেছে। একটা বড় গাড়িতে নোহা, অয়ন, আদনান, রাহি, তৌফিক হাসান তিন্নি উঠেছে, আর অন্য ছোট গাড়িতে নির্ঝর আর ছায়া উঠেছে। দুটোই চৌধুরী বাড়ির গাড়ি। সবাই বেশ মজায় মজায় পৌঁছে যায় ছায়াদের বাড়িতে। নির্ঝর নিজেই গাড়ি চালিয়েছে। ছায়ার আনন্দ দেখে নির্ঝরেরও আনন্দ হচ্ছে। ছায়াদের বাড়িতে পৌঁছাতে ওদের প্রায় রাত 8টা বেজে যায়। রাবেয়া বেগম, মেয়ে, জামাই, তিন্নি ওদের আসার খবর শুনেই রান্নার কাজে লেগে পড়েছিল। সে কি কাণ্ড! একা হাতে আশেপাশে কয়জনকে নিয়ে বিরাট আয়োজন করেছেন তিনি। ওদের বাসায় পৌঁছে তৌফিক হাসান প্রথমেই সবাইকে যে যার রুমে পাঠায়। ওদের বাড়িতে 5টা রুম, মা বাবা একটা রুমে থাকে, ছায়া আর নোহা দুটোতে থাকে, আর একটাই ছায়ার দাদি থাকতো, তিনি এখন বেঁচে নেই। আর একটা রুম গেস্ট রুম। তিন্নি, আদনান, ছায়া, নির্ঝর, নোহা, অয়ন সবাইকেই রুম দেয়া হয়েছে। সবাই গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ছায়া নির্ঝরের জামা বের করে রেখেছে, নির্ঝরের প্রয়োজনীয় সব কিছুই গুছিয়ে রেখেছে। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে হাতের কাছেই সব কিছু পায়। ছায়া শাড়ি পরেছে, যদিও শাড়ি পরাতে তার ভীষণ কষ্ট হচ্ছে, তাও সে শাড়ি পরে এসেছে। বিয়ের পর প্রথম বাবার বাড়িতে আসলে শাড়ি পরতে হয়। ছায়া শাড়ির আঁচল উঠিয়ে কী জানি কাজ করছিল। আঁচল ওঠানোর জন্য তার পেটের পাশটা বেরিয়ে গেছে। নির্ঝর একটুও পারল না নিজেকে সামলাতে। সে গিয়ে ছায়ার খোলা পেটে নিজের ঠান্ডা হাতটা রাখল। হঠাৎ করেই ঠান্ডা স্পর্শ পেয়ে ছায়া কেঁপে ওঠে। নির্ঝর ছায়াকে নিজের সাথে মিশিয়ে নেয়। কি করছেন? আদর করছি। কতদিন কাছে পাই না বলো তো। ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলছে নির্ঝর। নির্ঝরের প্রতিটি পদক্ষেপে ছায়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। নির্ঝর নিজের ঠান্ডা হাত দুটো ছায়ার শাড়ির আঁচলের মাঝ দিয়ে ঢুকিয়ে ছায়ার খোলা পিঠ এবং পেটে স্লাইড করতে থাকে। ছায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, সুন্দর, অসম্ভব সুন্দর এই গান। ডিনার তো তোমায় দিয়ে করতে মন চাইছে জান। দেখুন। দেখতে তো চাইছি জান। নির্ঝরের মাতাল করা কণ্ঠ শুনে ছায়ার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। নির্ঝর ছায়ার ঘাড়ে এক হাত দিয়ে ছায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। ছায়াও আর কিছু বলতে পারে না। নির্ঝরের চুলের মাঝে হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। নির্ঝরের হাতগুলো ছায়ার পেট হয়ে ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হচ্ছে। ছায়ার ব্লাউজের একটা বোতাম খোলা বিদ্যমান। এমন সময় রাবেয়া বেগমের কণ্ঠ শুনে ছায়া দ্রুত নির্ঝরকে ধাক্কা মারে। ঘটনা এত দ্রুতই ঘটেছে যে নির্ঝর কিছুই বুঝতে পারেনি। রাবেয়া বেগম দরজায় এসে বলে, ছায়ামা, জামাইকে নিয়ে খেতে আয়। আসছি মা। রাবেয়া বেগম আর কিছু বলে না, সেখান থেকে চলে যায়। ছায়া নির্ঝরের দিকে তাকিয়ে বলে, যান দ্রুত গেঞ্জি পরে নিন, আমি আসছি। ছায়া গিয়ে ফ্রেশ হয়ে একটা জামা পরে নেয়। নির্ঝর বেচারা বিছানায় বসে বলে, শাশুড়িও কিনা শেষমেশ আমার রোমান্সে বাধা দেয়। রাতের খাবারে রাবেয়া বেগম অনেক কিছুই তৈরি করেছেন। নির্ঝর সাধারণত এত খাবার একসঙ্গে কখনোই খায় না, তবে শাশুড়ির এত ভালোবাসা দেখে নির্ঝর সব থেকেই একটু একটু করে হলেও সবগুলোই খাবার খেয়েছে। খাওয়া শেষে সবাই মিলে এক জায়গায় বসে আছে। ছায়াদের ড্রয়িং রুমটা ছোট, তবে বেশ গোছানো। আর এদিকে আশেপাশে থেকে জামাইদের দেখতে মানুষ এসেছে অনেক। তবে এখন রাত হয়েছে, 12টা বাজতে গেল। সবাই যে যার বাড়িতে চলে গেছে। রাবেয়া বেগম জামাইদের আনা মিষ্টিসহ সব ফল ভাগ করে আশেপাশে দিয়ে এসেছে। প্রথমবার শ্বশুরবাড়িতে আসলে মাছ আনতে হয়। নির্ঝর আর অয়ন দুজনেই বড় বড় মাছ নিয়ে এসেছিল। রাবেয়া বেগম সেগুলো উঠাতেই ব্যস্ত, কারণ এত সময় সবাই থেকে সেগুলো কাটাকুটি করেছে। ছায়া মায়ের আঁচলের নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে। এত বেশি মা বাবা পাগল মেয়েটা, মায়ের সঙ্গে সব কিছু সে দেখছে। এদিকে নির্ঝর একা একা বসে আছে। ছায়া তো তার কাছে আসছেই না।
জায়গাটা তার ফাঁকা ফাঁকা লাগছে। বুকে এক আকাশ কষ্ট নিয়ে বসে আছে সে। সবাই কথাবার্তা বলছে। ছায়া জাগিয়ে দেখ তো জামাইয়ের কিছু লাগবে কিনা। কেন, তোমার কাছে থাকলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু তোর বর তুই একটু খেয়াল রাখবি। কি করবি, কি লাগবে না লাগবে না। কি খেয়াল করবো? যা লাগবে চেয়ে নেবে। একটা অচেনা জায়গায় এসে চেয়ে নেবে? হ্যাঁ। মার খাবি, যা জামাইয়ের কাছে যা। তুমি খালি বকো। আমি বকি না, আমি সত্যি কথা বলি, যা। ছায়া রান্নাঘর থেকে ড্রয়িং রুমে চলে আসে। নির্ঝর ছায়াকে দেখে একটু খুশি হয়ে যায়, তবে সে খুশি ক্ষণস্থায়ী। রাহি বায়না করে বসে। নতুন মাম্মি, নতুন মাম্মি, চলো না তোমাদের বাড়ির সেই ছোট্ট বাগানটায়, কি সুন্দর রাতে ফুল ফুটেছে। রাহির কথায় তিন্নি বলে, না রাহি, এখন রাত, মা চলো ঘুরতে যাব। কাল সকালে দেখো সব জায়গায় ঘুরে দেখাবো, এখন আর কোথাও যাবে না। হ্যাঁ, আসলে বৃষ্টি হচ্ছে তো, কোথা থেকে কি থাকে, এই জন্য তুমি এখন ঘুমাও, কাল সকালে আমরা ঠিক বাগান দেখব। ছায়ার কথায় সব থেকে বেশি নির্ঝর খুশি। এরপর যে যার রুমে চলে যায়। ছায়া ফ্রেশ হয়ে একটা গেঞ্জি আর প্লাজো পরেছে। বৃষ্টি হলেও এখন বেশ গরম পড়েছে। আসলে এটাও যে কোনো মাস এটা বোঝাই মুশকিল। ক্যালেন্ডারে শরৎকাল, কিন্তু বর্ষার গ্রীষ্মকালের মারামারি চলছে মাঝখান থেকে। আয়নার সামনে এসে চুলগুলো আঁচড়ে বেঁধে নিল ছায়া। ছায়া চুলে বেনি করেনি কখনো, সবসময় কাঁকড়া বা ক্লিপ দিয়ে উঁচু করে বেঁধে রাখে। এটা তার ছোট্টবেলার অভ্যাস। তো সেই মতে সে চুলগুলো বেড়ে ঠোঁটে একটু লিপ বাম দিচ্ছিল। এমন সময় পেছন থেকে কেউ তার চুল থেকে কাঁকড়া ক্লিপটা টেনে খুলে ফেলে। হঠাৎ করেই এমন হওয়ায় একটু অবাক হয়। পেছনে তাকিয়ে সে দেখতে পায় নির্ঝর দাঁড়িয়ে। গেঞ্জি আর প্যান্টে তাকে এত সুন্দর দেখায়। আসলে বিষয়টা হলো ভালোবাসার। যখন কাউকে ভালোবেসে ফেলবে তখন অদ্ভুত রকমভাবে তার প্রতিটা রূপই ভালো লাগবে। নির্ঝর ছায়ার কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। অনেক পালিয়েছো, জান আর পারবে না। আমি কোথায় পালালাম? নির্ঝর হাসে, তার থুতনি ছায়ার ঘাড়ে। ছায়ার শরীর যে অসম্ভবভাবে কম্পিত হচ্ছে তা নির্ঝর বেশ টের পাচ্ছে। এত কাছে সে ছায়ার এসেছে, এতবার এসেছে, তাও ছায়া এখনও ঠিক প্রথম দিনের মতোই কাঁপাকাঁপি করে। বিষয়টা নির্ঝরের ভালো লাগার জায়গা। নির্ঝর ছায়ার গেঞ্জির হাতাটা নামিয়ে কাঁধটা বের করে নেয়। সেখানে ঠোঁট ছোঁয়াতেই ছায়া আরও কেঁপে ওঠে। শক্ত হাতে নির্ঝরের গেঞ্জি ধরে বসে। নির্ঝর কিছু না বলেই ছায়াকে নিয়ে বিছানায় চলে আসে। রুমের লাইট বন্ধ করে লাল ড্রিম লাইটটা জ্বালিয়ে দেয়। রুমটায় এসি নেই, তবে জানালা আছে বড় বড়। সেগুলো অবশ্য বন্ধ, তবে ওপাশের একটা জানালা খোলা, যেটা দিয়ে বহিরাগত হাওয়া আসছে ভেতরে। সেই হাওয়া ওদের শরীরকে ছুঁয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেই বেশ গরম ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে মেঘ ভেসে এলো আকাশে, আর গর্জনের শব্দ। হঠাৎ মেঘের গর্জনে রুমে থাকা ড্রিম লাইটটাও বন্ধ হয়ে গেল। বোঝা গেল কারেন্ট চলে গেছে। ছায়া লাল ড্রিম লাইটটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর একটু হাসে। তার স্ত্রী যে অন্ধকারে ভয় পায় এতে অবশ্য ভালোই হয়েছে। মন ভরে আলোতে দেখা যায় ছায়াকে। লজ্জা পেলেও কিছু করার নেই ছায়ার। সে অন্ধকার সহ্য করতে পারে না। নির্ঝর নিজের ফোনের ফ্ল্যাশটা অন করে। ছায়া পিটপিট করে তাকায়। নির্ঝর তার সামনেই আছে। ভালো করে চোখ খুলতে ছায়ার সামনে তার ভালোবাসার পুরুষের অসম্ভব সুদর্শন সেই চেহারাটা ভেসে ওঠে। হাত বাড়িয়ে নির্ঝরের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় ছায়া। নির্ঝর বুঝতে পারে তার স্ত্রীও এখন রোমান্টিক মোডে চলে গিয়েছে, তাই নিজের কপালটা এগিয়ে দেয়। ছায়া সেখানে চুমু খায়। ভালোবাসার পুরুষের কপালে চুমু খেয়েছে কখনো? অসম্ভব ভালো লাগা কাজ করে। নির্ঝর একে একে ছায়ার শরীরে থাকা গেঞ্জি সহ সব কিছুই খুলে ফেলেছে। ছায়া লজ্জায় নির্ঝরের বুকে মুখ লুকায়। নির্ঝর ছায়াকে নিজের দিকে ঘোরায়। আমার দিকে তাকাও ভালোবাসা। ছায়া পিটপিট করে তাকায়। বিষয়টা নির্ঝরের কাছে অনেক কিউট। নির্ঝর ছায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়, ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ছায়ার ঠোঁটে চুমু দেওয়া অবস্থায় নির্ঝরের হাত বিচরণ করছে ছায়ার পুরো শরীরে। ছায়ার শরীরে শিহরণ দিয়ে উঠছে। নির্ঝর ছায়ার পুরো শরীরে নিজের হাত বিস্তার করে। প্রিয়তমার শরীরের প্রতিটা অংশে নিজের ঠোঁট স্পর্শ করায়। রাত 2টা। ছায়া ক্লান্ত,
তবে যার ক্লান্ত হলে কাজ হতো সেই ক্লান্ত নয় এখনও। একে এত দূর জার্নি করেছে, তার উপর কাল নিশ্চিত সকালেই ঘুম থেকে উঠতে হবে। নির্ঝর এখনও তার আগেই অনুভবের রাজ্যে আছে। মেজর ছাড়ুন, আর না, অনেক রাত হয়েছে। জানো তো ছাড়ো ছাড়ো করো কেন? সারাদিন দূরে থেকেছো। মিথ্যা কথা, সব সময় আপনার সাথেই ছিলাম। ছিলে না? আর যাব না আপনার সাথে, বুঝেন কেমন লাগে? ছায়া একটা কথায় নির্ঝরের প্রচণ্ড রাগ উঠে যায়। ছায়ার মুখটা ধরে নিজের দিকে ফেরায়। নির্ঝরের লাল চোখ দুটো দেখে ছায়া ভয় পেয়ে যায়। কি বললি তুই? কিছু বলিনি, কিছু বলিনি, ছাড়ুন প্লিজ, ভুল হয়ে গেছে। ছায়ার উপর আরও হিংস্র হয়ে যায় নির্ঝর। আসলে এই সময়টায় নির্ঝরের মাথায় এমনি ঠিক থাকে না। তার মধ্যে যদি ছায়া চলে যাওয়ার কথা বলে তাহলে ছায়াকে বাঁচাবে কে? ভুল হয়ে গেছে, ভুলে বলে ফেলেছি, আমি সরি। কোনো সরি নেই, ইটস পানিশমেন্ট টাইম। এভাবেই রাত কাটে। বাইরে যতই বৃষ্টি হয়ে ঠান্ডা আবহাওয়া হোক, ভেতরের আবহাওয়া গরমই থাকে। শেষ রাতের দিকে নির্ঝর নিজের হাতে ছায়াকে গোসল করিয়ে শুয়ে দেয়। তবে বেচারির ভেতরে কোনো রকমই এনার্জি বেঁচে নাই যা দিয়ে সে চোখ খুলে তাকাবে। নির্ঝর হাসে। আসলেই আজকে একটু বেশি রুড হয়ে গেছিল সে। ছায়াকে হারানোর কথা নির্ঝরের কল্পনাকেও ভয়ঙ্কর বানিয়ে দেয়। সকালে সবার জন্য নাস্তা বানাচ্ছেন রাবেয়া বেগম। সবাই এখনও ঘুমিয়ে আছে। আসলে কাল অত দূর জার্নি করেছে, ঘুম হওয়াটাই স্বাভাবিক। রাবেয়া বেগম আর কাউকে ডাকলেন না। নাস্তা বানাতে বানাতে সকাল 10টা বেজে গেছে। নিজের হাতে ডাইনিং টেবিলে সবটা গুছিয়ে রাখেন রাবেয়া বেগম। খাবার গোছানো শেষ হলেই তিনি দ্রুত সবাইকে ডাকতে যায়। ছায়ার রুমের সামনে এসে আওয়াজ দেয়, ছায়া, ছায়া মা উঠে পড়, মা অনেক বেলা হয়েছে, খেতে আয়, জামাইকে নাস্তা করাবি না? রাবেয়া বেগমের কণ্ঠ শুনে নির্ঝর ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে ছায়াকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখাটা নির্ঝরের স্বভাব। ছায়ার কপালে চুমু দিয়ে নির্ঝর শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আম্মু আসছি আমরা, আপনি খাবার দিন। জামাইয়ের কথায় রাবেয়া বেগম ঠিক আছে বলেই চলে যায়। নির্ঝর ছায়ার কাছে গিয়ে ছায়াকে নিজের বাহুডোরে নিয়ে নেয়। ছায়ার চুল সরিয়ে কপালে চুমু দেয়। উঠো যান। ছায়া একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খুলে না। নির্ঝর মৃদু হাসে। ছায়ার কপালে আরও চুমু খায়, ঠোঁটে চুমু খায়। নির্ঝরের চুমুর যন্ত্রণায় ছায়া চোখ খুলে বিরক্তি নিয়ে তাকায়। ছাড়ুন, কি করছেন? বউকে ঘুম থেকে উঠাচ্ছি। এভাবে কে ঘুম থেকে ওঠায়? আমি ওঠাই। ছায়া নির্ঝরের থেকে সরে আসে। এভাবে ঘুম থেকে ওঠায় না, এভাবে আহ্লাদ করে। তা আমার একটা মাত্র বউ আহ্লাদ করবো না? ছাড়ুন, ওয়াশরুমে যাব। সমস্যা নেই, আমি নিয়ে যাই। কথাটা বলে নির্ঝর ছায়াকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই ওয়াশরুমে দিয়ে আসে। ছাড়ুন আমাকে। এত ছাড়ি ছাড়ি কেন করো? তা আমি এভাবে হয় নাকি? হয়, এইভাবেই হয়। ওয়াশরুমের মাঝেও ছায়ার শান্তি নেই। কিছুক্ষণ পর সবাই একসাথে সকালের খাবার খেতে বসে। আদনানের খাবার খেতে খেতেই বলে, তো ছায়া, নোহা, তোমাদের বাসায় যে এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে নাকি? আদনানের কথাই নোহা বলে, হ্যাঁ ভাইয়া, নদীর পাড়ে সুন্দর একটা জায়গা আছে, অসম্ভব সুন্দর, বাতাস আর বেশ মেলার মতো হয়, সেইখানেই যাই আমরা, কি বলিস ছায়া? ছায়া নির্ঝরের দিকে আর চোখে তাকায়। কি দরকার ছিল কালোভাবে সব কিছু করার? এর জন্যই তো ছায়ার হাঁটতেও কষ্ট হচ্ছে। বইয়ের তীক্ষ্ণ দৃষ্টি থেকে বাঁচার জন্য নির্ঝর বাধ্য ছেলের মতো খাবার খাচ্ছে। হ্যাঁ যাব না কেন? কতদিন যাই না বল আপু? হ্যাঁ, লাস্ট গিয়েছিলাম বিয়েরও 3 মাস আগে। চল, গিয়ে মজা হবে, কাশফুল আছে, ছবিও তোলা যাবে। হ্যাঁ। ওয়াও, কাশফুল আমার ভীষণ পছন্দ। রাহির বাচ্চা কথায় সবাই হাসে। দুপুরে খাওয়া শেষ করে যে যার রুমে ছিল। ছায়া আর নোহা মিলে ঠিক করেছে কী ড্রেস পরবে। নির্ঝর তার ফোনে কিছু কাজ করছে। এর মাঝেই নির্ঝরের ফোনে একটা ফোন আসে। ছায়ার রুমে বেলকনি নেই। নির্ঝর তাই নিরিবিলি ছায়াদের ছোট বাগানে চলে আসে। সেখানে এসে ফোনটা ধরে বলে, হ্যালো স্যার, আপনি যে ইনফরমেশনগুলো জোগাড় করতে বলেছিলেন সব তৈরি? হ্যাঁ স্যার, ম্যাডামদের বাসার পাশের নদীটা হলো বুড়িগঙ্গা নদী। সেখানে মেলার মতো আয়োজন হয় ঠিকই, তবে সিকিউরিটি সম্পর্কে তেমন কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আর ডক্টর আদনানের সমস্ত কল রেকর্ড বের করেছি, এতে কোনো সন্দেহজনক ফোন কল পাইনি আমরা। ঠিক আছে, আমি সামলে নেব বাকিটা, কিন্তু আমার যাওয়ার আগে কিছু ছদ্মবেশী সোলজার পাঠিও সেখানে। জি স্যার, অবশ্যই। নির্ঝর ফোনটা কেটে দেয় এবং উপরে ছায়ার রুমে চলে আসে। বাগানে বড় একটা আম গাছ আছে। সেই গাছের পেছনে দাঁড়িয়ে সব কিছুই শুনছিল আদনান।
নির্ঝর চলে যাওয়ার পর আদনান বাঁকা হাসে। ছায়ার মেজর, আমাকে একটু খেলতে দাও। তোমার থেকে একটু আগেই যাই, এরপর না হয় তুমি আমার আগে যাইও। আদনান পকেটে হাত দিয়ে ভেতরে চলে আসে। ছায়া, তিন্নি, নোহা লাল পাড় সাদা শাড়ি পরেছে। ছায়া লাল রঙের লিপস্টিক দিয়েছে। কি মিষ্টি দেখাচ্ছে মেয়েটাকে। রাহিকেও সাদা সাদা স্যুট পরানো হয়েছে। ওদের অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ছায়াকে দেখে নির্ঝরের হৃদস্পন্দনের গতি কেমন বেড়ে যাচ্ছে। এত সুন্দর দেখাতে নেই। সবাই রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় তিন্নি গলা পরিষ্কার করে বলে, দুই ভাই যেভাবে বউদের দেখছিস মনে হচ্ছে জীবনেও দেখিসনি। আরে আসার পরও দেখতে পারবি। আর এভাবে হা করে তাকিয়ে থাকিস না, চল, না হলে সূর্য মামা চলে যাবে। তনির কথায় দুই বা বেশ লজ্জা পেল। তারা বেরিয়ে যায়। তিন্নি হাসে। এই সময়টা তার জীবনেও ছিল। আদনান এভাবেই তাকিয়ে থাকতো তার দিকে। কিন্তু আদনান এমন পাল্টে গেল কেন? তার ভাই বউরা যেভাবে শাড়ি পরেছে সেও সেইভাবেই শাড়ি পরেছে। কিন্তু আদনান ওভাবে তাকায়নি। সে মেয়েকে নিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, ভালোবাসা কি সব সময় সাথে সাথে কমে যাচ্ছে? না, ভালোবাসা কমে না। যদি তুমি প্রেমে পড়ো তাহলে সময়ের সাথে সাথে প্রেম কমতে থাকবে। কিন্তু যদি তুমি ভালোবাসা, তাহলে সময়ের সাথে সাথে সেটা নতুন হবে। মানুষটাকে ছেড়ে যাওয়ার ভয় হবে। তিন্নি গাড়িতে বসেই পোস্টটা দেখছিল। আসলে ফেসবুক, ইনস্টা কেন জানি না মনের কথা বুঝতে পারে। আমরা যা ভাবি সেই রকমের পোস্টই সামনে আসে। তিন্নি আর এসব নিয়ে বেশি ভাবে না। ফোন বন্ধ করে বাইরের দিকে খেয়াল করে। নির্ঝর ছায়ার হাতটা ধরে ড্রাইভিং করছে। ছায়া হাজার চেষ্টা করেও হাত ছাড়াতে পারেনি। শেষমেশ নির্ঝরের কাজ তাকে করতে দেয় ছায়া। নির্ঝর হাসে। বউ রাগলেও সুন্দরী। কিছুক্ষণ পর তারা সবাই নদীর পাড়ে পৌঁছে যায়। সেখানে কাশফুলে বেশ বড় বড় ঝোপ আছে। ছায়া নির্ঝরের হাতে ফোনটা দিয়ে ছবি তুলে দিতে বলে। ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর বেশ কিছু ছবিও উঠিয়ে ছায়া নির্ঝরের হাত ধরে নদীর কাছে নিয়ে আসে। এখানে বসুন। নির্ঝর ছায়ার কথা মতো তার পাশে বসে। ছায়া নিজের মাথাটা নির্ঝরের কাঁধে ঠেকায়। জানেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মনের মিল যার সাথে ঘটবে তার সাথে এখানে আসব। এরপর তার কাঁধে মাথা রাখবো, সামনের নদী দেখব। নির্ঝর ছায়ার কথায় আরও কাজে মুগ্ধ। এই নিরিবিলি চুপচাপ থাকা মেয়েটা এত স্নিগ্ধভাবে ভালোবাসতে পারে। নির্ঝর ছায়ার মাথায় নিজের মাথাটা ঠেকায়। ভালোবাসি ছায়া। নির্ঝরের মুখে ভালোবাসি শুনে ছায়া মাথা উঠিয়ে তাকায়। কি বললেন? ভালোবাসি। মেজর, আবার বলুন প্লিজ, আবার বলুন। নির্ঝর এবার জোরেই বলে, ভালোবাসি ছায়া, ভীষণ ভালোবাসি। ছায়াও নির্ঝরের কথায় খিলখিল করে হাসে। দূরে দাঁড়িয়ে সবটাই পর্যবেক্ষণ করছে আদনান। ভালোবাসো নির্ঝর, অনেক ভালোবাসো। আর একটু সময় দাও, তারপর ওই শরীরটা আমার। আদনান পুরোই সাইকোদের মতো হাসছে। এই মুহূর্তে তাকে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। সন্ধ্যার গণ্ডি পেরিয়ে এখন রাতের শুরু। নদীর পাড়ে এখন মেলা বসেছে। ওরা সবাই মিলে একটা স্টলের কাছে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিল। আরও অনেক কিছু খাবার সহ খেলনা ইত্যাদি জিনিস উঠেছে। সময়ের সাথে সাথে অনেক মানুষ এসেছে এই জায়গায়। নির্ঝর এত মানুষ দেখে একটু ভয় পেয়ে যায়। নিজেকে নিয়ে যতটা না ভয় তার থেকে বেশি ভয় ছায়াকে নিয়ে। নির্ঝর ছায়ার হাতটা শক্ত করে ধরে, কিন্তু ছায়ার হাতটা কেন জানি না অদ্ভুত ঠেকলো তার। নির্ঝর পাশে ফিরে দেখে ছায়াই দাঁড়িয়ে সেখানে। নির্ঝরের মনটা তাও ধুক করে উঠল। এক মুহূর্তের জন্যও নির্ঝর ছায়ার হাত ছাড়েনি। এই চটপটি খাওয়ার সময়টাই হাতটা ছেড়েছিল। ছায়া নির্ঝরকে ভাবতে দেখে নির্ঝরের হাত ধরে বলে, কি ভাবছো? না কিছু না, বাড়িতে চলো। চলো। আদনান সবাইকে নিয়ে বাড়ি চলে আসে। ছায়ার ভেতরে কেমন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে নির্ঝর। তবে বিষয়টা কি শুধু সে লক্ষ্য করেছে নাকি? লক্ষণীয় বিষয়টা, নির্ঝরের মনটা অদ্ভুত এক ভয়ে পরিপূর্ণ হয়ে আছে। যতটা নিজেকে বুঝাচ্ছে ততটাই সব কিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। এর মাঝে রাবেয়া বেগম বলেন সবাইকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলে। সবাই যে যার রুমে চলে আসে। ছায়া আর নির্ঝরও রুমে আসে। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখে ছায়া হাতে থাকা চুড়িগুলো খুলছে। নির্ঝর এগিয়ে যায়। তুমি চুড়ি কখন পরলে? ও মা, খেয়াল করিনি। আমি তো যাওয়ার আগেই চুড়ি পরেছিলাম। নির্ঝরের ভ্রু কুঁচকে যায়। চোখে মুখে রাগের ছাপ ফুটে ওঠে। কে তুমি? আজব, কে আমি? ছায়া, তোমার ছায়া। আজব প্রশ্ন করো নির্ঝর।
কথাটা বলে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কানের দুল খুলতে নেয়। তখন নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের দিকে ঘোরায়। তুমি আমার ছায়া নাও। নির্ঝর, আমি বুঝলাম না তুমি আমাকে এভাবে কেন বলছো। আরে বাবা, আমি তোমারই ছায়া। নির্ঝর রেগে সামনে থাকা মেয়েটার গলা চেপে ধরে। আমার ছায়া আমাকে তুমি বলে না, কে তুমি? নির্ঝরের চিৎকার শুনে মেয়েটা বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তাও মনে সাহস নিয়ে বলে, আমি ছায়া মেজর, আপনি ভুল করছেন, আমি তো মজা করছিলাম। নির্ঝর মেয়েটার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে, ভালো করে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। রাগে তার শরীর কাঁপছে। মেয়েটার হাত ধরে বাইরে এনে সবার মাঝে ছুঁড়ে ফেলে। সবাই খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নির্ঝরের এমন কাণ্ডে সবাই স্তব্ধ হয়ে যায়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, এ কি বাবা, তুমি এইভাবে ওকে মারছো কেন? ও কি করেছে? আম্মু, এটা ছায়া নয়। ছায়া নয়? কি বলছো এসব? নির্ঝর মেয়েটার চুল ধরে টান মারে এবং সঙ্গে সঙ্গে মেয়েটার মুখে থাকা মুখোশ সহ ছায়ার মতো করে পড়া নকল চুলগুলো বেরিয়ে আসে। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রাবেয়া বেগম অজ্ঞান হবার উপক্রম। কি হচ্ছে তৌফিক এগুলা? আমার মেয়ে কোথায়? তিন্নি আপু, আদনান কোথায়? নির্ঝরের চিৎকারে কেঁপে উঠছে পুরো বাড়ি। তিন্নি রাহির কানে হাত দিয়ে চেপে ধরে। মেয়েটা ভয় পাচ্ছে মামার এই দিকটা দেখে। আদনান এখানেই ছিল, আমি জানি না হঠাৎ কোথায় চলে গেল। নির্ঝরের শরীর রীতিমতো কাঁপছে রাগে। পাশে থাকা ফুলদানি তুলে একটা আছাড় মারে। সঙ্গে সঙ্গে কাচের ফুলদানি টুকরো টুকরো হয়ে যায়। আদনানকে আমি ছাড়বো না। ভাই, আমি জানি তোর রাগ হচ্ছে, এমন কি আমার বিষয়টা ভালো বুঝতে পারছি না, কিন্তু তুই আদনানকে কেন টানছিস এর মাঝে? নির্ঝর তার বোনের দিকে তাকায়। কেন টানছি বুঝতে পারবি সবটা। নির্ঝর কাউকে ফোন করে। কিছুক্ষণের মাঝেই আর্মি ফোর্স তৌফিক হাসানের বাড়ি ভরে যায়। মেয়েটা আটক করতে বলে নির্ঝর বেরিয়ে যায় নিজে, এবং এই মুহূর্তে সবাইকে বাড়িতে থাকতে বলে নির্ঝর। রাবেয়া বেগম কান্নায় ভেঙে পড়েছে। তিনি এতটুকু বুঝতে পারছে তার মেয়েটা ভালো কোথাও নেই, খারাপ কিছুই হয়েছে মেয়েটার সঙ্গে। তিনি রাহিকে নিয়ে রুমে চলে আসে। আদনানকে 100 বার কল করেছে, কিন্তু সে কল তুলছে না। তিনি এবার চিন্তায় পড়ে যায়। দ্রুত সে মিসেস চৌধুরীকে কল করে। হ্যালো মা। হ্যাঁ মা, বলো। মা, এখানে খুবই বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সবটা খুলে বলে। মিসেস চৌধুরী অবাক হয়ে যায়। কি বলছিস এসব? হ্যাঁ মা। নির্ঝর কোথায়? ভাই বেরিয়ে গেছে। যে ভয় পাচ্ছিলাম তাই ঘটে গেল। কি ভয় মা? মিসেস চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তুই রাহিকে ঘুম পাড়িয়ে দে, আমি দেখছি। মিসেস চৌধুরী ফোন কেটে দেয়। অন্ধকার একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের রুম। এর মাঝে একটা চেয়ারে শক্ত করে বাঁধা অবস্থায় আছে ছায়া। চোখ দুটো আঠার মতো লেগে আসছে। ছায়া চেয়েও চোখ খুলতে পারছে না। অনেক কষ্টে নিজের চোখ জোড়া একটু ফাঁকা করে ছায়া। চোখ খুলে এমন এক অদ্ভুত একটা জায়গায় নিজেকে দেখে বেশ অবাক হয়। মাথা উঠিয়ে হাত পা নাড়াতে গিয়ে টের পায় তার শরীর বাঁধা। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে চোখ খুলে বুঝতে পারে সে চেয়ারে বাঁধা। পরিবেশ অন্ধকার। ছায়া অন্ধকার দেখে বেশ ভয় পেয়ে যায়। মেজর আপনি কোথায়? আমার ভয় করছে মেজর। ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ছায়া ভয়ে কাঁপছে। এমন সময় অন্ধকার থেকে কেউ টিপ টিপ জ্বলতে থাকা আলোর ভেতরে চলে আসে। ছায়া সেই মানব ছায়া মূর্তি দেখে বলে, কে ওখানে? ছায়ার কথায় মানব ছায়া মূর্তি সামনে আসে ছায়ার। ডাক্তার ভাইয়া, আপনি? ভাইয়া দেখুন না, কে আমাকে বেঁধে রেখেছে। ডাক্তার ভাইয়া, মেজরকে বলুন না, আমার ভয় করছে, আমাকে খুলে দিন প্লিজ। সাদামাটা ছায়া। সে কি জানে তার ডাক্তার ভাইয়াই তাকে এখানে নিয়ে এসেছে? আদনান ছায়ার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ে। ছায়া আদনানের হাসি শুনে ভয় পেয়ে যায়। আদনান ছায়ার দিকে এগিয়ে বলে, এত ভয় কেন পাচ্ছ ছায়া? আমি তো তোমার ডাক্তার ভাইয়া। ছায়া মাথাটা পিছিয়ে নিয়ে নেয়। আদনানের ভয়ঙ্কর রূপ দেখে ছায়ার অন্তরাত্মা কেঁপে উঠেছে। নির্ঝর সব কেড়ে নিয়েছে ছায়া আমার থেকে। আমার বাবা, আমার অবৈধ ব্যবসা, আমার ড্রাগস। এখন তোমাকে তৈরি করেছিলাম মেডিসিন বানাবো বলে, তোমার হরমোন দিয়ে। তোমাকেও নিয়ে গেল ছায়া। কি করব বলো? তুমি যে আমার শিকার। আমি তোমাকে হারাতে পারবো না।
সম্ভব নয়। তাই তো এতদিন ধরে প্ল্যান করছি। তোমার বাবাকে আমি বলেছিলাম বাড়িতে এসে আমাদের দাওয়াত করে নিয়ে যাক। কি শান্তি! আমার প্ল্যান এবার তো কাজে লাগলো। এবার তোমাকে মেরে সেই মহামূল্যবান ওষুধ তৈরি করব আমি, এবং আমি হব শ্রেষ্ঠ বড়লোক। কথাগুলো বলে আদনান আবারও পাগলের মতো হাসতে থাকে। ছায়া ভয়ে কান্না করছে। ছেড়ে দিন ভাইয়া, মেজর কোথায়? আপনি মজা করছেন। আদনান ছায়ার মুখে আবার মেজর অর্থাৎ নির্জরের কথা শুনে ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে। আদনান এই মুখে আর ওর নাম নিস না ছায়া, আমার রাগ বাড়াস না। নির্ঝরের কথা শুনলেই আমার রাগ উঠে যায়। আদনানের কথা এবং কাজে ছায়ার ভয়ে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অতিরিক্ত কান্না এবং ভয়ের কারণে সে ঠিক মতন নিঃশ্বাস নিতে পারছে না। ছায়াকে নিঃশ্বাস নিতে স্ট্রাগল করতে দেখে আদনান আরও পাগলের মতো হাসতে থাকে। কষ্ট হচ্ছে? পানি খাবি ছায়া? পাবি না। এদিকে ছায়ার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। অনেকটা সময় স্ট্রাগল করার পর ছায়া জ্ঞান হারায়। আদনান ছায়ার পাশে বসে পাগলের মতো হাসছে। এর মধ্যে ওখানে পাহাড়ে থাকা একটা ছেলে ভেতরে চলে আসে। বস। আদনান সেই ছেলেটার দিকে তাকায়। বস, খবর এসেছে মেজর নির্ঝর ইতিমধ্যেই সারা দেশে রেড বসিয়ে দিয়েছে। আমাদের একটা জাহাজও ধরা পড়েছে। ওরা হয়তো খুব তাড়াতাড়ি আপনার গোপন ফ্যাক্টরি সম্পর্কে জেনে যাবে। আপনি দ্রুত ওই মেয়েটাকে দিয়ে যা করার করে চায়নার দিকে রওনা হন। আদনান কেমন পাগলের মতো আচরণ করছে। ওর মাথার চুলগুলো কেমন উলুঝুলু হয়ে আছে। এ দেখে সামনে থাকা ছেলেটাই ভয় পেয়ে যায়। সামনে থাকা ছেলেটার নাম আকাশ। সে হলো আদনানের অ্যাসিস্ট্যান্ট। আদনান বাদে যদি তার পুরো কৃতকর্মের কথা কেউ জানতে পারে, সে হলো আকাশ। আদনান মাথায় যে সমস্যা আছে তার ঠিক আন্দাজ করা কঠিন। সেইভাবে আকাশ সব জানলেও আদনানের মানসিক অবস্থা সম্পর্কে জানতো না। পুরো শহর মাথায় তুলে ফেলেছে নির্ঝর। এই 7-8 ঘন্টার ব্যবধানে নির্ঝরের চোখ মুখের অবস্থা ভীষণ করুণ হয়ে গেছে। নির্ঝর পাগলের মতো হয়ে গেছে। মেজরের মনটা কেমন ভেঙে গেছে। বুকের ভেতর কষ্ট হচ্ছে। চিন্তায় অস্থির নির্ঝর। 1 সেকেন্ডের জন্যও বসে থাকতে পারছে না। মেজরের এই অবস্থার জন্য সেখানে পুরো আর্মি ফৌজ অস্থির হয়ে আছে। সবাই চেষ্টা করছে, তবে আদনানের বুদ্ধির সঙ্গে কেউই পেরে উঠছে না। ইতিমধ্যে আদনানের প্রতিটা অবৈধ ব্যবসার খোঁজ বের করা হয়েছে, অনেকগুলো পেয়েও গেছে। এর মাঝেই সোল্ডাররা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পায়। এতক্ষণ যাবৎ বাইরেই ছিল নির্ঝর। ওর এই অবস্থা দেখে কর্নেল ফারুক আহমেদ মেজরকে বসতে বললেন। নির্ঝর, আমরা চেষ্টায় আছি, তুমি ভেঙে পড়ো না, বসো। আমি এত নিরুপায় আর অসহায় কখনো অনুভব করিনি স্যার। কর্নেল বুঝতে পারেন নির্ঝরের অবস্থা। তিনি নির্ঝরের কাঁধে হাত রাখেন। আমরা চেষ্টায় আছি, ইনশাল্লাহ সাইকে আমরা অক্ষতভাবেই খুঁজে পাবো। ওদের কথার মাঝেই ক্যাপ্টেন মুত্তালিব রুমে প্রবেশ করে। ক্যাপ্টেন মুত্তালিব একজন দক্ষ এবং নতুন সেনা ক্যাপ্টেন। এই কেসের জন্য এখানে কর্নেল তাকেই দায়িত্ব দিয়েছে। স্যার, ক্যাপ্টেন মুত্তালিব। হ্যাঁ মুত্তালিব, বলো। ম্যাডাম, ছায়ার খোঁজ না পেলেও খুবই অদ্ভুত একটা ওষুধের খোঁজ পেয়েছি আমরা। কিসের ওষুধ? এটা একটা ড্রাগস যেটা সেবন করে মানুষ অনেক দিন পর্যন্ত সুন্দর থাকতে পারে। এটা সাধারণত যাদের নিক্রোফোবিয়া থাকে ওদের শরীরে এক ধরনের হরমোন থাকে, সেই হরমোন থেকে তৈরি করা হয়। ম্যাডাম, ছায়ার মেডিকেল রিপোর্ট বলছে তিনি এসব রোগে আক্রান্ত ছিলেন। আমার মনে হয় আদনান ম্যাডামকে সেই ওষুধটি বানানোর জন্য তুলে নিয়ে গেছেন। যদি এমনটা হয় তবে আমাদের কাছে বেশি সময় নেই, কারণ ম্যাডামকে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মাঝেই এটার প্রসেসিং শুরু করে দেবে। নির্ঝরের মাথা কেমন কাজ করছে না, সে ভেঙে পড়েছে। স্যার, আমি জানি এই মুহূর্তে আপনার মনের অবস্থা ভালো নয়, কিন্তু আমি আপনার কাছে একটাই অনুরোধ করব, আপনি প্লিজ একটু ভেবে দেখুন আদনানের কোন এমন সম্পত্তি আছে যেটা আদনান সবার থেকে লুকিয়ে রেখেছে। আমার বিশ্বাস ম্যাডাম, ছায়া এমন কোনো কাজ আছে যেটা একেবারে আমাদের চোখের সামনে, কিন্তু আমরা বুঝতে পারছি না জায়গাটা কোথায়। আদনান প্রায় তার বাড়িতে যেত। বাড়িটা কোথায়? বাড়িটা ঢাকায় একটা ফ্ল্যাট। ওর মায়ের জন্য সে আমাদের বাড়িতে থাকতো, তবে সে তার ফ্ল্যাটেও যেত। কিন্তু সমস্যা হলো সে কখনো আপুকে সেখানে নেয়নি। স্যার, আমরা জানি আমাদের কি করার প্রয়োজন। নির্ঝর মাথা নাড়ায়।
ছায়াদের বাড়িতে সবাই অস্থির হয়ে আছে। মিসেস চৌধুরীও রওনা হয়ে চলে এসেছেন। এখন বাজে সকাল 6টা। নির্ঝর ফোন তুলছে না। এই মুহূর্তে তাকে ফোন দেওয়াটাও ঠিক হবে না। রাবেয়া বেগম একাধারে কাঁদছে। নোহাও অয়ন কোনোভাবেই নোহাকে সামলাতে পারছে না। সবাই আসল ঘটনা না জানলেও এটা আন্দাজ করেছে যে আদনান কিছু করেছে। তিনি সবার জন্য নাস্তা বানিয়েছে। মিসেস চৌধুরী সবাইকে শান্ত করার চেষ্টা করছে, তবে মন থেকে তিনিও ভেঙে পড়েছেন। এদিকে প্রশাসনের হাতে আদনানের একের পর এক অবৈধ ড্রাগসের ফ্যাক্টরি ধরা পড়ছে। ভাই, আদনান ভাই, কি করছেন আপনি এগুলো? দেখছিস না, ছায়াকে আদর করার চেষ্টা করছি। আকাশ একটা শুকনো ঢোক গিলে, নিচে পানি, ছায়ার পা দুটো পানিতে, আর উপরে ছায়ার শরীরের প্রতিটা স্থানে কারেন্ট শট দেওয়ার যন্ত্র লাগানো। ভাই, মেয়েটা মরে যাবে, ওকে দিয়ে কাজ করবেন না? কাজ তো করবো, তার আগে একটু শান্তি দেই। ওর মরা দেহটা দেখে নির্ঝর ভয় পেয়ে যাবে, আতঙ্কে সে বাঁচার কথাই ভুলে যাবে। এতেই তো আমার শান্তি। একটা কথা জিজ্ঞেস করব ভাই? কি? মেজর নির্ঝর কথা আমি শুনেছি, সে কখনো কারো ক্ষতি করেনি, তবে আপনার ঠিক কি ক্ষতি করেছে? ওর বাবার জন্য আমার বাবা মরেছে, এরপর থেকে প্রতিটা কাজে ও আমার বাধা। কিন্তু বাবার মৃত্যুর জন্য যে আপনি ভাবির সঙ্গে এত বড় একটা অন্যায় করলেন, এতেও কি প্রতিশোধ মেটেনি? ছায়া আমার শিকার ছিল, শুধুমাত্র আমার শিকার। একটু একটু করে ওকে আমি তৈরি করছি আমার এই মেডিসিনের জন্য। একটু একটু করে তৈরি করার পর যেদিন ওকে তুলে আনবো, সেই দিন নির্ঝর ওকে বিয়ে করে নিল। ও আমার পথের একমাত্র বাধা। ওকে আমি পাই টু পাই কষ্ট দিব। কিন্তু এক গ্লাস পানি নিয়ে আয়, যা। আকাশ আর কিছু বলে না, এক গ্লাস পানি নিয়ে আসে। আদনান পানিটা সোজা ছায়ার মুখের উপর ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে ছায়া হালকা টিপ টিপ করে চোখ খুলে। তার শরীর ক্লান্ত লাগছে। ছায়া চোখ খুলতে আদনান তার হাতে থাকা রিমোটটা চালু করে। সঙ্গে সঙ্গে ছায়া চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে আকাশের অন্তরও কেঁপে ওঠে। আসলে ছায়ার মানবী মুখখানা দেখে আকাশেরও কষ্ট হচ্ছে। এটা কি করছে আদনান? এটা কেমন ক্রোধ? ভাই থামুন, মরে যাবে। কিন্তু আদনান যে সাইকোদের মতো হাসছে। আকাশ আদনানের থেকে রিমোটটা নিয়ে নেয়। ছায়ার মাথাটা পাশে নেতিয়ে আকাশের চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ে। ওকে ভাই, এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলুন। না রে, আরেকটু খেলতে দে। কথাটা বলে হাতে একটা চাকু নিয়ে ছায়ার সামনে উপস্থিত হয় আদনান। ছায়া আস্তে করে বলে, ছেড়ে দাও ডক্টর ভাইয়া। না রে ছায়া, তোকে যে মরতেই হবে। মরার কথা শুনে ছায়ার চোখের সামনে ভেসে আসে তার মেজরের সঙ্গে কাটানো স্মৃতিগুলো। সত্যি কি আর দেখা হবে না? মেজরকে একবার দেখতে দেবে? মেজরকে ভাই? নির্ঝর। আকাশ হতবাক হয়ে যায়। মৃত্যুর সময়ও যে মেয়ে তার স্বামীকে চিন্তা করে, সে কতটা ভালোবাসে তার স্বামীকে। আদনান চাকুটা নিয়ে ছায়ার মুখের সামনে আসে। তোর এই সুন্দর হাত একটু কেটে দেই, কেমন অনুভব হয়? কথাটা বলেই যখনই আদনান চাকুটা নিয়ে ছায়ার হাতে রাখবে, এমন সময় ফায়ারের শব্দে আকাশ কেঁপে ওঠে। আকাশ পিছে ফিরে তাকাতে তাকাতে ওর হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। নির্ঝর এতক্ষণ ফায়ার করলেও সামনের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। আদনান চাকু নিয়ে ছায়ার হাত কাটছে। নির্ঝরের হৃদয় মোচড় দিয়ে ওঠে। সে দৌড়ে আদনানকে লাথি মেরে ছায়ার কাছে থেকে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আর্মি সোলজার এসে আদনানকে ধরে বসে। আদনান তখনও পাগলদের মতো হাসছে। নির্ঝর ছায়ার সামনে এসে ছায়ার হাত পা থেকে দড়ি খুলছে। ছায়ার মাথার হাতে সেই ইলেকট্রনিক্সের জিনিসগুলো লাগানো। ক্যাপ্টেন মুত্তালিব দ্রুত রুমে এসে কারেন্টের সুইচ বোর্ডগুলো অফ করে। স্যার, ম্যাডামকে নিয়ে দ্রুত বের হতে হবে। এখানে আসার সময় পাসকোড ছিল, ওটা তো 20 মিনিট পর বন্ধ হয়ে যাওয়ার কথা। একবার বন্ধ হলে আমরা আর বেরোতে পারবো না। নির্ঝর মুত্তালিবের কথা শুনে দ্রুত ছায়াকে পাজাকোলে তুলে নেয়। ছায়াকে নিয়ে বাহিরে চলে আসে। এটা হলো আদনানের ঢোকার সেই ফ্ল্যাটটা। এখানে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড ফ্লোর আছে। এখানে মানুষ গুম হয়ে গেলেও কেউ বুঝতে পারবে না। নির্ঝররাও খুব কষ্ট করে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টটা খুঁজে বের করেছে। বেসমেন্টটা ছিল এই ফ্ল্যাটের সব থেকে নোংরা জায়গা। আসার পথে একটা 5 করে লক দেওয়া, ওটাকে ভাঙা হয়েছে। তবে 30 মিনিট পর এটা অটো বন্ধ হয়ে যাবে। যে রাস্তা দিয়ে এসেছিল ওরা সেই রাস্তা দিয়ে বের হয়ে যায়। সূর্যের আলো ছায়ার মুখের উপর পড়তেই নির্ঝর অবাক হয়ে যায়।
কতগুলো ক্ষত তার শরীরে, সবগুলো রক্তাক্ত হয়েছে। হাতে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেই দাগ, হাতে আবার কাটা, সেখান দিয়ে রক্ত পড়ছে। নির্ঝর দ্রুতই ছায়াকে নিয়ে গাড়িতে বসে। সামনে ড্রাইভার গাড়ি চালু করে। আদনানের এই ফ্ল্যাট এখন আর্মিদের দখলে থাকবে, এখানে ছানবিন করা হবে। নির্ঝর মিসেস চৌধুরীকে ফোন করে সব জানিয়ে দেয়। তারা এখন হসপিটালের দিকে যাচ্ছে। মিসেস চৌধুরী সব শুনে দ্রুতই সবাইকে খবরটা জানায়। তৌফিক ভাই, ছায়াকে পাওয়া গেছে। করিমোর অবস্থা বেশি ভালো না, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে। নির্ঝর দ্রুত চলুক, আমাদের ঢাকা যেতে হবে।